জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের। সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। অস্থায়ী পাশ নিয়ে কাল থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ সোমবার। কিছু আলামত পাঠানো হতে পারে বিদেশে। ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ জুলাই থেকে ৩৫,০০০ করার প্রস্তাব স্বাস্থ্যের, এখনই বাস্তবায়ন চান আন্দোলনকারীরা। যানজটে ভোগান্তি। শাহজালালের থার্ড টার্মিনাল নির্মাণে প্রায় ৪,০০০ কোটি টাকা লুটপাট। অভিযোগ অনুসন্ধানে নামবে দুদক, ছাড় পাবে না কোনো পাচারকারী। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের এবং প্রতিফলন ঘটবে গণঅভ্যুত্থানকে ঘিরে আকাঙ্ক্ষার। রবিবার সকালে রাজধানী বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। তারা জানিয়েছেন ৩১ ডিসেম্বর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সব দলমতের মানুষের অংশগ্রহণে পাঠ করা হবে এই ঘোষণাপত্রটি, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনা হয়ে থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই নানামুখী চ্যালেঞ্জের মুখে নতুন সরকার। দেশ বিদেশ থেকে শিকার হতে হচ্ছে ষড়যন্ত্রের। এর থেকে উত্তরণে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে অভ্যুত্থানকারী নেতারা। রবিবার জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ফ্যাসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিলম্বে হলেও বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের একটি দিক নির্দেশক হিসেবে থাকবে এই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে। ইতিমধ্যে ঘোষণাপত্রের খসড়া সব রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। শহীদ পরিবারের সদস্য সহ সব দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষের সামনে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, ২৪-এর গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্লেমেশনের অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হবে সবাই, প্রত্যাশা গণ অভ্যুত্থানকারী নেতাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক ধারায় সাংবিধানিক ঝুঁকি এড়ানোর জন্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রয়োজন বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। আর আইনজীবীরা মনে করছেন রাজনৈতিক ঐক্য গড়তে যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। দেরিতে আসলেও নতুন রাজনৈতিক ধারায় এর প্রভাব থাকবে বলেও মনে করেন তারা। অভ্যুত্থানের আড়াই মাস পর গত ২২ অক্টোবর ৫ দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার দাবিও ছিল। এরপর কেটে গেছে ২ মাস। শনিবার একযোগে ফেসবুক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান দেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনারে প্রকাশ করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র।
কি থাকছে ঘোষণাপত্রে এ নিয়ে সব মহলেই রয়েছে নানা কৌতূহল। জানা গেছে 1947-এর দেশভাগ থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, বাকশাল, বিগত 3টি বিতর্কিত নির্বাচন এবং আওয়ামী লীগের আমলে গুম, খুন, অর্থ পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং বাংলাদেশিদের ধারাবাহিক সংগ্রামের ইতিহাসকে প্রাধান্য দেয়া হয়েছে ঘোষণাপত্রে। এছাড়া 1/11 রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদ ভেঙে দেয়া, বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের অপসারণের বিষয়েও উঠে এসেছে। জুলাই বিপ্লব প্রমাণ করেছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। ঘোষণাপত্রে বিষয়টি অধিক গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্তের পাশাপাশি ঘোষণাপত্রে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও। 31 ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন থেকে কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। জাতীয় নাগরিক কমিটি নেতারা বলছেন, নতুন রাজনৈতিক ধারায় সাংবিধানিক ঝুঁকি এড়াতে এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা রয়েছে। একটা অভ্যুত্থান হিসাবে বা বিপ্লব হিসাবে নিয়ে এটার যে স্বীকৃতি সেটা থাকবে সেই প্রোক্লেমেশনে। আগের যে আমাদের সংবিধান ছিল এবং যেই রাষ্ট্র ব্যবস্থাটা ছিল সেই সংবিধানের মূলনীতিগত জায়গায় এবং রাষ্ট্র চালনার মূলনীতিগত জায়গায় কিছু পরিবর্তন আসবে। আইন বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে দেরিতে হলেও ঘোষণাপত্র রাজনৈতিক ঐক্য গড়তে ভূমিকা রাখবে। কেউ কেউ বলছেন, ঘোষণাপত্রের প্রোক্লেমেশন অফ জুলাইয়ের আইনি ভিত্তি না থাকলেও রয়েছে রাজনৈতিক প্রভাব। ঐক্যের দ্বারকে আরো মজবুত করবে, কারণ এই ঘোষণাপত্র সকলকেই অ্যাড্রেস করা হয়েছে, কোনো শ্রেণী পেশা কাউকেই বাদ দেওয়া হয়নি। এই প্রোক্লেমেশনে বলা হয়েছে নতুন সংবিধান যদি ইনকর্পোরেট করতে হয় তাহলে প্রয়োজনে আরেকটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘোষণাটাকে বিবেচনায় নিতে পারে এবং নিতে পারে না এমনটি মনে করার কোনো কারণ নেই, কিন্তু সেটি কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে করতে হবে। অপশক্তি এবং অশুভ তৎপরতার বিরুদ্ধে তাদের এই ঘোষণাটা একটা রাজনৈতিক চাপ হিসেবে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের জন্য কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বিপ্লবের পর এ ধরনের ঘোষণাপত্র প্রকাশ করা নতুন নয়, তবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে বিপ্লব নাকি গণঅভ্যুত্থান বলা হবে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লব কারো একার কৃতিত্ব নয় মন্তব্য করে 24-এর গণঅভ্যুত্থানকে ব্র্যান্ডিং না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, 72-এর সংবিধান বাতিলের ঘোষণা নিয়ে যে বিতর্ক উঠেছে তা সমাধানে প্রশ্নবিদ্ধ অংশ সংশোধন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা আসে প্রায় সব মহল থেকেই। নানা মতপার্থক্যের মধ্যে সংবিধান সংস্কারের কথাও আসে জোরে সোরে। 72-এর সংবিধান নিয়েও আলোচনা হয় রাজনৈতিক দল ও জুলাই বিপ্লবের অংশীজনদের মাঝেও। গণঅভ্যুত্থানের 5 মাস পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন বলছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে বিলুপ্ত হবে 72-এর সংবিধান, এমন বক্তব্যকে ভালোভাবে দেখছেন না বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন, প্রশ্নবিদ্ধ অংশ ফেলে দিয়ে সংশোধন করা যেতে পারে সংবিধান। সংবিধান একটি রাত খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন, 24-এর গণঅভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনে রাজনৈতিক দলগুলোরও অবদান আছে। 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। আমাদের বিএনপির রাজনৈতিক কর্মী 462 জন মারা গেছে, এর মধ্যে এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে। একই দিন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখল ও বিভিন্ন লুটপাটে কারা জড়িত তা জানে দেশের মানুষ। 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। এদিকে চট্টগ্রামে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব, এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নেই। বাংলাদেশের মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি
যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং অ্যাকর্ডিংলি কাজ করতে পারবে না, তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে অস্থায়ী পাশে সচিবালয়ে প্রবেশ করা যাবে। কারো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে এমনটি ভাবার অবকাশ নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ক্রাইম সিন রক্ষায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। বিকেল এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগুনের ঘটনায় সোমবারই প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শুক্রবার রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকদের সব অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে গত বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রোববারও গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে। পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি। এরপরেই তথ্য উপদেষ্টা নিশ্চিত করেন অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে জানানো হয় 240 জনকে দেওয়া হবে অস্থায়ী পাস। যার অ্যাক্রিডিটেশন কার্ড আছে তার কার্ডই বিদ্যমান আছে, কোনো কার্ড বাতিল করা হয়নি। যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে যাতে তারা সাংবাদিকতা করতে পারে। উপপ্রেস সচিব আরও জানান, সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। তদন্ত কমিটিটা করা হয়েছে, তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। তারা 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদনটা দিবেন এবং এরপরে তারা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আরও অন্যান্য কর্তৃপক্ষ আছে তাদের সাথে মিলে আসলে একটা জিনিস তারা ঠিক করবেন যে তদন্তটা আসলে সম্পন্ন করতে আসলে কতদিন সময় লাগবে। গত 3 দিনের মতো রোববারও আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ঘুরে দাঁড়াচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। বাংলাদেশে তৈরি ল্যান্ডিং ক্রাফট রায়ান চলবে আরব আমিরাতে। আগামী বছর রপ্তানিতে প্রস্তুত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। অর্থ পাচারে জড়িতদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক আরও জানিয়েছেন, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও প্রায় 4000 কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। 5 আগস্টের পর থেকেই বেরিয়ে আসছে দুর্নীতির নানা তথ্য। অভিযোগ উঠেছে উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারেরও। আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছেন এমন মানুষের তালিকা অনেক লম্বা। অর্থ পাচারে জড়িতদের শাস্তি নিশ্চিতে অনেককেই বাংলাদেশে ফিরে আনার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। যারা আমাদের দেশ থেকে মানি লন্ডারিং করেছেন তাদেরকে ফেরত আনার বিষয়ে যত ধরনের আইনানুগ কার্যক্রম গ্রহণ করা যাবে সব কিছুই করা হবে। দুদক মহাপরিচালক আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রকল্পের পরিচালক AKM মাকসুদুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 7000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্প ব্যয় 22000 কোটি টাকায় বৃদ্ধি করা, সরঞ্জামাদি স্থানীয়ভাবে কেনার পর বিদেশ থেকে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া, সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে 900 কোটি টাকা লোপাট ও প্রকল্পের 3টি বড় কাজ অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে কমিশন বাণিজ্যের অভিযোগও রয়েছে। দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার নিম্নমানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি সংযোজন, সিলিংয়ের কাজে ব্যাপক অনিয়ম ও অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে 459 কোটি 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লথিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন ও ব্যাংকটির সাবেক এমডি AFM শরীফুল ইসলাম সহ 29 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে।
হবিগঞ্জের লস্করপুরে ৭টি বাগানে সংগ্রহ হয়নি চা পাতা। কর্মহীন ২,০০০-এরও বেশি শ্রমিক। বেতন ভাতা বন্ধ থাকায় নেমেছেন আন্দোলনে, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কর্তৃপক্ষ। সিলেটের রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ দাফন সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় কানাইঘাটে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা এলাকার নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে দুপুর ২:৩০টার দিকে নগরীর শাহী ঈদগাহ ময়দানে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় তার জন্য করা হয় বিশেষ দোয়া। গত ২০ ডিসেম্বর হারিস চৌধুরীর লাশ পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিস চৌধুরী মারা গেলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় দাফন করা হয়। আমার আব্বু নেই আজকে, আমার আব্বুর থাকার কথা ছিল। হয়তোবা দেশের ওই বই পরিস্থিতি না হলে আমার আব্বু আরো বাঁচতেন। মানসিক প্রেশার, শারীরিকভাবে যে অসুস্থতা, সবকিছুর মধ্যে দিয়ে এভাবে 15টা বছর হারমিটের মতো লাইফ লিড করা, দ্যাট কাইন্ড অফ লেড টু হিজ ব্রেকডাউন অফ হিজ হেলথ টু, and it has contributed to breaking down of his of his heart and of his health and everything. জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি ল্যান্ডিং ক্রাফট রায়ান চলবে আরব আমিরাতে। মারওয়ান শিপিং এর জন্য ৬৯ মিটার দীর্ঘ বিশেষায়িত এই জাহাজটি প্রস্তুত করা হয়েছে। আগামী বছর জাহাজটি রপ্তানি করা হবে বলে জানিয়েছে এর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ২০২০ সালের পর আবারও জাহাজ রফতানি করতে যাচ্ছে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। মারওয়ান শিপিং নামে আরব আমিরাতের একটি কোম্পানির ৬৯ মিটার দীর্ঘ বিশেষায়িত জাহাজটি প্রস্তুত করা হয়েছে। রায়ান নামক ল্যান্ডিং ক্রাফট জাহাজটি আগামী বছর রফতানি করা হবে। মারওয়ান শিপিং এর সঙ্গে ২০২৩ সালে ৮টি জাহাজ নির্মাণের চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন। খালিদ ও ঘায়া নামে আরও ২টি টাগবোট ২০২৫ সালেই রফতানি করা হবে। বাকি 5টি জাহাজও একই বছরের মধ্যে বিভিন্ন সময় পাঠানো হবে। দক্ষ জনশক্তির কারণে ৭-৮ মাসের মধ্যে জাহাজ ডেলিভারি পর্যায়ে চলে এসেছে বলে জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা। সিস্টার ভেসেল এইটার পরে আরও 2টা আছে সেম জাহাজ আর কি। 7 মাস 8 মাসেই এই পর্যায়ে চলে আসছে, একেবারে ডেলিভারি পর্যায়ে চলে আসছে। তো ওইগুলিও অলমোস্ট হাল হয়ে যাচ্ছে প্রায়। তো মেশিন আসলে ওগুলি ইমিডিয়েট হয়ে যাবে। দুবাই চলে যাবে এখান থেকে। দুবাইতে ওরা লোকাল ইউজ করবে, আশেপাশে কোস্টাল এরিয়াগুলিতে ব্যবহার করবে, কাতার, কুয়েত, ওইসব জায়গাগুলো সব ঠিকঠাক থাকে। আমরা এই আরও অনেক অর্ডার পাওয়ার চান্স আছে আর কি। জাহাজ নির্মাণ শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে। বর্তমানে ইয়ার্ডে 9টি জাহাজ রপ্তানির কাজ চলছে। জাহাজ বানাতে বিদেশিরা বাংলাদেশে আসছে বলে জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক। বিদেশিরা আসে শুধু আমাদের কোয়ালিটি অফ ওয়ার্কম্যানশিপ, ওয়ার্কাররা মানে কিভাবে যে ওরা ওদের একটা মায়া আছে, মানে আই ক্যান সি দে লাভ টু ওয়ার্ক। ইজ অফ ডুইং বিজনেসটা যেন একটু সহজ যদি করা যায় তাহলে আমরা ডেফিনেটলি আমরা এগিয়ে যেতে পারবো। এখন একটা সুযোগ, এই সাইকেলটা যেন আমরা মিস না করি। এটা পৃথিবী জোড়া এখন সমস্ত শিপ বিল্ডারগুলো প্রায় 2-3 বছরের জন্য ওদেরও অনেক অর্ডার আছে। আমরা ওই সাইকেলটা মিস করতে চাই না। ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত 11টি দেশে 33টি জাহাজ রফতানি করেছে, যার মূল্য $100 মিলিয়ন চেয়েও বেশি। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। হবিগঞ্জের লস্করপুর ভ্যালির 4টি সহ 7টি বাগানে গেল মৌসুমে চা পাতা সংগ্রহ হয়নি। কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন 2,000-এরও বেশি শ্রমিক। দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় আন্দোলনে নেমেছেন তারা। এদিকে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হয়েছে, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। শুকিয়ে গেছে চা গাছের পাতা, আবার অনেক বাগানে গাছ বড় হয়ে গেছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। বাগানের পাশাপাশি বন্ধ রয়েছে সংশ্লিষ্ট অফিসও। আওয়ামী লীগ সরকার পতনের পর এনটিসির চেয়ারম্যান সহ 7 পরিচালক একসঙ্গে দায়িত্ব থেকে সরে যান। ফলে অর্থ সংকটে পড়ে সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি। এ কারণে হবিগঞ্জের লস্করপুর ভ্যালির মূল 4টি বাগান সহ 7টি চা বাগানে গেল মৌসুমে চা পাতা সংগ্রহ করা হয়নি। এতে শ্রমিকদের বেতন ভাতা আটকে যায়। দিনের পর দিন মজুরি না পেয়ে সম্প্রতি আন্দোলনে নামেন শ্রমিকরা। ডালপালা মেলে চা গাছগুলো নষ্ট হতে থাকে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে
পড়ে বাগানগুলো। সংকট সমাধানে ব্যবস্থা নিতে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিকরা। 3-4 ফুট করে লম্বা হয়ে গেছে, এই পাতা দিয়ে তো আর চাপাতা হবে না। গুরুত্বপূর্ণভাবে বিষয়গুলো না দেখার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। বাগানগুলো অনেক খারাপ হয়ে গেছে। 3-3.5 মাস থেকে তলব পাচ্ছে না, উচিত কাম করলেও তলব পাচ্ছে না। নার্সারিতে যে চা গাছগুলো আছে এইগুলাও একবারে অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে এই বাগান বন্ধ থাকার কারণে। দীর্ঘদিন বাগান বন্ধ থাকায় ক্ষতি হয়েছে, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 1.5-2 মাস থেকে আমাদের বাগান বন্ধ ছিল, এখন আমরা পেমেন্টও অতি শীঘ্রই আমরা পেমেন্টও দিয়ে দেবো, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বাগান আগের মতো ইনশাল্লাহ। হবিগঞ্জের চণ্ডীছড়া ও পারকুল এবং মাধবপুরের তেলিয়াপাড়া ও জগদীশপুর বাগানে 2000-এর বেশি শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, হবিগঞ্জ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে 72-এর সংবিধানের। সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। অস্থায়ী পাস নিয়ে কাল থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ সোমবার। কিছু আলামত পাঠানো হতে পারে বিদেশে। এবং শাহজালালের থার্ড টার্মিনাল নির্মাণে প্রায় 4000 কোটি টাকা লুটপাট। অভিযোগ অনুসন্ধানে নামবে দুদক। ছাড় পাবে না কোনো পাচারকারী। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।